আড্ডাগুলির অন্দরমহলে আড্ডাগুলির অন্দরমহলে আজ রয়েছে এক শিল্পীর বাড়ি, চিত্রশিল্পী, এবং তার যথেষ্ট নাম রয়েছে। যদিও আমাদের আড্ডাগুলির অন্দরমহলে আমরা খুব বেশি নামী শিল্পীদের শুরু থেকে রাখিনি, যদিও এটা একেবারেই ছোট পর্যায়ে, এখনো শিশু চারাগাছও তেমন ভাবে হয়নি, তৈরি হয়নি আড্ডাগুলির অন্দরমহলে। আজ আমরা পেয়েছি চিত্রশিল্পী মহুলাকে, মহুলা ঘোষ। নমস্কার। মহুলা ঘোষকে পেয়েছি। ওর একটা খুব সুন্দর জার্নি রয়েছে, ওর স্টুডিওতে কিন্তু আমরা রয়েছি। মহুলা, তোমাকে আমি স্বাগত জানাচ্ছি আড্ডাগুলির অন্দরমহল। হ্যাঁ, তোমাকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ, তুমি তো শিলিগুড়িরই মেয়ে, কিন্তু তোমার কর্মকাণ্ডের জন্য তোমাকে সারা ভারতবর্ষ এবং পৃথিবীতেও নানান জায়গায় তোমাকে ঘুরে বেড়াতে হয়েছে এই কাজের জন্যেই। তো তুমি হয়তো ছোটবেলায় খুব ভালো আঁকতে, আমি জানি না তোমার শুরুটা, কিছুই জানি না। হ্যাঁ, একটু কাছে এসে বসি আমরা, তাহলে আমরা বেশ একটু কাছাকাছি ছবিটাকে, যেমন ধরো আমি ছবি ভীষণ ভালোবাসি। হ্যাঁ, দালি থেকে শুরু করে, দালির নামটাই বলছি আর কি। হ্যাঁ, ফাইন আর্টস ভীষণ ভালো লাগে, কিন্তু খুব যে গ্রামাটিক্যালি ব্যাকরণগতভাবে বুঝি তা কিন্তু নয়, কিন্তু ছুঁয়ে দেখলে কিছু একটা যেন ফিল করি। সেটা কেন, কিভাবে, সে তার ব্যাখ্যা আমি দিতে পারবো না, সে ব্যাখ্যা দেবে তুমি, যেমন করেই হোক, তোমার মতন করে। হ্যাঁ, নিশ্চয়ই তুমি ছোটবেলায় ভালো ছবি আঁকতে, যার জন্য হঠাৎ করে কেন তুমি শান্তিনিকেতনে পড়তে গেলে? আমি ছোটবেলায় ছবি আঁকতাম, মানে আমাদের নির্মল চন্দ্র ছিলেন শিলিগুড়ির ছবি আঁকার শিক্ষক। তো আমার দিদি যেত সেখানে আঁকা শিখতে, তো আমি ভাবতাম যে আমিও বড় হয়ে শিখতে যাব, এটাই প্রথম। আচ্ছা। তো আমি যখন ক্লাস 2 তে পড়ি তখন মা নির্মল চন্দ্রের ওখানে আঁকা শেখাতে নিয়ে যায়। আচ্ছা। কিন্তু ছোটবেলায় আমি ভালো ছবি কখনোই আঁকতাম না। সেটার কারণ হলো, স্যার প্রথমে একটা ছবি এঁকে দিতেন, আবার তারপরের দিন বলতেন ওটা দেখে এঁকে রং করো। তো আমি প্রথম একদিন ছবিটা স্যারের এঁকে দেওয়ার উপর রং করলাম, কিন্তু পরের দিন ওটা দেখে এঁকে রং করতে বলার সময় আমি প্রচন্ড রেগে গেলাম। আচ্ছা। এবং আমি নিজের মতো আঁকবো বলে এমন চেঁচামেচি শুরু করলাম। আচ্ছা। তখন আর একজন ছাত্রকে স্যার বললেন ওকে ধরে একটু ধরো। আমি ধরে তুলি ব্রাশ ফেলে যে আমি কিছুতেই অন্যের মতো দেখে ছবি আঁকবো না বলে খুব ঝামেলা করেছিলাম, এবং হাবি জাবি আঁকতাম। ড্রয়িং, অ্যানাটমি এগুলো কোনোটাই মানতাম না, রং গড়িয়ে পড়তো ফর্মের বাইরে থেকে। তো এরম ভাবেই আমার ছোটবেলাটা কেটেছে। আচ্ছা। হ্যাঁ, তো সেখান থেকে আমি ছবি খুবই ভালোবাসতাম, কিন্তু আমার যে স্যারের শিখিয়ে দেওয়া ছবি আঁকা সেটা আমার কখনো ভালো লাগতো না। কিন্তু আবার ছবি আঁকা ভালো লাগতো বলে আমি ছবি আঁকার স্কুল ছেড়েও দিইনি। আচ্ছা, মানে একদম নিজের মন থেকে, যেটা একজন সৃষ্টিশীলের যেটা প্রথম ধর্ম আর কি মনে হয়, যে সেটাই কোথাও যেন একটা চিহ্ন, একটা ইঙ্গিত মনে হয় যে নিজের মতো করবো। কিন্তু সেটা আমি তো তখন জানতাম না। সেটা তুমি আস্তে আস্তে যখন বড় হলে, তখন বয়স, হ্যাঁ, তখন আমার পরে এখন মনে হয় বোধহয় কোনো কারণ ছিল। হ্যাঁ, যে যারা ছবি আঁকাকে নিয়ে পেশা হিসেবে দেখেছেন তাদের গল্পটা মোটামুটি একই রকম হয়। আচ্ছা। তো তবে আমার পড়তে যাওয়া, শান্তিনিকেতনে পড়তে যাওয়া, বিশ্বভারতীতে, সেখানে তুমি কিভাবে তোমাদের স্কুলিংটা একটু ছোট্ট করে? হ্যাঁ, তো আমি যত দিন গেছে আমি স্যারের কাছে দেখেছিলাম যে ওল্ড মাস্টারের অনেক বই আসতো। আচ্ছা। আমি যখন ওল্ড মাস্টার দেখতে শুরু করলাম, স্যার এটা আমাদের শিলিগুড়ির ছবি আঁকা স্যার নির্মল চন্দ্র। আচ্ছা। তো তখন এই একটা সংস্কৃতি শিলিগুড়িতে ছিল যে ওল্ড মাস্টার পেন্টিং, ওল্ড মাস্টারের বই বিক্রি করা, সেটা থেকে আমরা যাতে ছবি সম্বন্ধে আমাদের একটা জ্ঞান তৈরি হয়, যেমন গান সম্বন্ধে, নাচ সম্বন্ধে, খেলাধুলো সম্বন্ধে। শিলিগুড়িতে কিন্তু এই সংস্কৃতি ছিল ওল্ড মাস্টারদের বই বিক্রি করার। তো এটা এখন আমি আছে কিনা জানি না। আচ্ছা। তো এখন আমরা সমস্ত কিছুই খুব সহজে ইন্টারনেটে পেয়ে যাই, কিন্তু সেই যে ছবির বই স্যারের বাড়িতে দেখতাম, এবং এক একজন শিল্পী এক এক রকম তার নিজের মতো করে এঁকেছে। আচ্ছা। এই তথ্যটা আমি যখন জানতে পারি তখন আমার ছবি আঁকা নিয়ে পড়ার একটা সুযোগ হলো। হ্যাঁ, এবং আগ্রহটাও বেশি বেশি করে তৈরি হলো। হ্যাঁ, এবং যেহেতু দিদির শান্তিনিকেতনে পড়তো বিদ্যাভবনে বাংলা নিয়ে, তো কলা ভবনে যে ছবি আঁকা শেখানো হয় সেখানকার খোঁজ আমাকে দেওয়াতে আমিও সেখানে
পরীক্ষা দিয়ে এবং সেখানে তোমার সুযোগ ঘটে হয়ে যায়, পথ চলা শুরু হয়ে যায়। সেখানে বিশেষ কি এই যে রবীন্দ্র ভাবধারা, রামকিঙ্কর বা অবনীন্দ্রনাথ বা অন্যান্য যারা সব লেজেন্ডরা রয়েছেন আর কি, হ্যাঁ, সেখানে তুমি বিশেষ কি পেলে? প্রকৃতির মাঝে নিজেকে মেলে ধরা এবং সেখান থেকে সৃষ্টির যে বীজগুলো খুঁজে নেওয়া, পাথরগুলো একটু একটু করে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা, সেটা একটু বলো। সেটা সত্যি আমি মানে খুবই বলবো যে আমার মতো যারা কলা ভবনে পড়েছে একই আমিও, এবং খুবই ভাগ্যবান যে আমি সেখানে 8 বছর পড়াশোনা করেছি। এখানে ক্লাস 10 করি, 11 করি, তারপরে আমি কলা ভবনে ভর্তি হই 1989-এ। তো সেখানে আমার যেটা ভালো লেগেছিল যে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের মধ্যেই শিলিগুড়ি একটি জায়গা, কলকাতা একটি জায়গা, কিন্তু শান্তিনিকেতন একেবারেই অন্যরকম একটি জায়গা। এবং সেই শান্তিনিকেতনের সেই সময়ের ভাবনা কেন পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় পৌঁছলো না, সেটাও আমাকে খুবই অবাক করেছে। এটা আমার ভালো লেগেছে যে প্রথম দিনই আমি দেখলাম যে আমাদের ডিজাইন ডিপার্টমেন্টের টিচার ফুলের বাগানে নিয়ে গেলেন উত্তরায়ণে, যেখানে রবীন্দ্রনাথের সৃষ্টিশীল বাড়িগুলো ছিল, উদয়ন, উদীচী, কোণার্ক। তো সৃষ্টিশীল বাড়ি মানে উনি এক একটা বাড়ি এক এক রকম ভাবে করতে চেয়েছিলেন, কোনটার ছাদ নেই, শ্যামলী বাড়ি ভাবে মাটির সেই বাড়ির মাঝখান থেকে তাল গাছ উঠে গেছে। তো তার যে এইরকম জায়গায় এবং অনেক ফুলের বাগানের মধ্যে দিয়ে আমরা বসে সেই ফুল ড্রয়িং করলাম, সেটা ওখানে ঝুমকোলতা ফুল, সে আমি শিলিগুড়িতে দেখিনি, সেটা ড্রয়িং করে আমাকে আলপনায় সেটাকে ট্রান্সফর্ম করতে হয়েছিল। তো এমনি যে আলপনা করা বাংলার এবং শান্তিনিকেতনে যে কলা ভবনের আলপনার শিক্ষা আমি সেখানে নতুন ভাবে পেলাম। তারপরে আমাদের যে আঁকার ক্লাসে ট্রি স্টাডি ছিল, সে গাছের তলায় বসে সেই গাছ আঁকতে হতো। একজন শিক্ষক শেখাচ্ছেন মিনিয়েচারের মতো করে পেন্টিংটাকে করতে হবে, পাতা গুনে ট্রি স্টাডি ছিলেন প্রণবদার ক্লাস। কোন শিক্ষক সেলিম মুন্সি শেখাচ্ছেন যে ব্রাশ স্ট্রোক করে ইউরোপিয়ান স্টাইলে, ইউরোপিয়ান লাইট সেখানে আনতে হবে। তো এই যে শিক্ষা, এক একজন শিক্ষকের এক এক রকম শিক্ষা, সে আমার কাছে একটা অসাধারণ অভিজ্ঞতা। হ্যাঁ, সুভাষ রায়ের জন্য এক্সটেম্পোরা শিখেছি, সেটা একদমই অন্যরকম। অনেক পরবর্তীকালে এমফাইনে আমি 5 বছর বাদে যোগেন চৌধুরীকে পেয়েছি মাস্টার ডিগ্রিতে, সেখানে উনি শিখিয়েছেন অন্যভাবে যে একটা গাছের অনুভব তুমি কিভাবে দেখছো, সেটাকে তোমার কিভাবে রিফ্লেকশন আসছে, সেই জায়গাটা কিন্তু যোগেন চৌধুরী তৈরি করে দিয়েছেন, যেখানে ফিলিংসটাও তৈরি হতে হবে, সেটা পরবর্তীকালে মাস্টার ডিগ্রিতে হয়েছে। এবং শুরুর দিকে টেকনিক শেখাটা যে কতটা আবশ্যিক, তারপরে আমাদের কলা ভবনের শিক্ষার মধ্যে ফার ইস্টার্ন আর্টের শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, যে চাইনিজ ট্রি স্টাডি, চাইনিজ ব্রাশিং ড্রয়িং, জাপানিজ আর্ট, এগুলো কতটা ইম্পর্টেন্ট, ইউরোপিয়ান আর্ট এবং ভারতীয় চিত্রকলার সাথে সাথে সেই 3টে জায়গার শিক্ষা আমি পেয়েছি এবং বুঝতে পেরেছি, সেটাও খুব গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে ওখানে 8 বছর পড়াশুনো করে তারপরে কাজ করতে করতেই তুমি আবার বোধহয় দিল্লি বা অন্যান্য কোথাও জায়গায় গেলে, তো না কোথাও চাকরি করলে না কি, মানে সেই জায়গাটায়? না, আমি মানে আমার হিসেবে তুমি কখন নিলে ব্যাপারটাকে? আমি যেরকম হ্যাঁ, সবাই কলা ভবনে পড়েই যে ছবি আঁকা এবং শিল্পী হিসেবেই সারা জীবন কাটিয়ে দেবে এই ভাবনাটা সবার মধ্যে হয় না, কারণ একটা অর্থনৈতিক জায়গা থাকে। একদম তাই। হ্যাঁ, কিন্তু আমার কলা ভবনে পড়তে পড়তে যেরকম ভাবে আমার চাইনিজ, জাপানিজ আর্টের ব্রাশিং টেকনিক, সেটা খুবই ভালো লাগতো এবং সেটা সম্মোহনের মতো, একদিন করছি মনে হচ্ছে পরের দিন আবার করি, যে আমি যেন অসম্পূর্ণ। সেই জায়গাটা কিন্তু আমাকে শিল্পী হিসেবে এতদিন রেখে দিয়েছে, যে আমি এখনো মনে করি, আজ আমার 52 বছর বয়স, কিন্তু আমি এখনো মনে করি আমি ঠিক শিখে উঠতে পারছি না। সেই যে অতৃপ্তি ব্যাপারটা আমাকে কিন্তু ছবি আঁকতে রেখে দিয়েছে, এটা প্রথম কথা। আর একটা জায়গা হয়েছে যে আমার চাইনিজ, জাপানিজ ব্রাশিং টেকনিকের সাথেও আমার অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্ট দ্য ব্লু রাইডার গ্রুপ আমাকে ভীষণ ইন্সপায়ার করে। ক্যান্ডিনেস্কি, পল ক্লি, ফ্রান্স মার্ক, অগাস্ট মার্ক, তাদের একটা বাইরের দৃশ্যচিত্রকে কিভাবে বিমূর্ত চিত্রে, মানে অ্যাবস্ট্রাক্ট জায়গাটার আগ্রহ, অ্যাবস্ট্রাকশন নয়, সেমি অ্যাবস্ট্রাকশনে ওয়াটার কালার করা। পল ক্লি, ক্যান্ডিনেস্কি, এবং ক্যান্ডিনেস্কি মিউজিশিয়ান ছিলেন তিনি, মানে এবং লয়ার ছিলেন, শিল্পী ছিলেন না, কিন্তু তিনি ছবি আঁকলেন। এই যে শিল্প, পড়াশুনো, মিউজিক, লয়ার, এই পুরো জায়গাটা যে একটা
বড় দেখবার জায়গা আমার কাছে তৈরি করে দিল। এবং পলকি বলেছিলেন যে ছোট শিশুর ছবি থেকে তুমি অনুপ্রাণিত হও, সেটাও আমাকে খুব মানে ভাবাতো। কারণ আমি ছোটবেলায় ভীষণ বাচ্চাদের মতো ছবি আঁকতাম এবং বড় হয়েও আমার কাছে একটা ওইরকম কোয়ালিটি ছিল। আমি কিন্তু ফটো রিয়েলিজমের দিকে যাইনি। আমি যদি বলেন মানে আমাকে যদি কেউ বলে যে আমাকে বিকাশ ভট্টাচার্যের মতন আপনার পোর্ট্রেট করে দিতে হবে, আমি সেটা পারবো না। কিন্তু আমি দেখলাম পলকলি একটা শিশুর ছবিকে বড়রা কিভাবে আঁকবে সেই একটা শিক্ষার সম্ভাবনা আছে, সেটা যখন আমি জানতে পারলাম তখন আমি ভাবলাম যে অন্য রকম ভাবেও ছবি আঁকা যায়। বাহ, তো আমার মনে হয় আজকে মানে তোমার কথা শুনে যে আমার যে আড্ডাগুলির অন্দরমহলে তার দর্শকরাও অনেক কিছু কিন্তু পেলেন। তখন আমার এই ছবিটা আমাকে খুবই ভালো মানে করতে সাহায্য করেছে, যে পপুলেশন এক্সপ্লোশন। তো এটা আমাকে ভীষণ ভাবে পলকলি দ্য বুফের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি আমি। কারণ আমি সবসময় মনে করি যে তুমি টেকনিক শিখতে পারো যেন, কিন্তু বিষয়টা হবে ভারতীয়। আমি যেহেতু ইউরোপের ছবি ভালো লাগলেও আমি সবসময় সাঁওতাল গ্রামে গিয়ে বাচ্চাদের ড্রয়িং করা, ব্রাশিং ড্রয়িং করেছি। তো এখানে কিন্তু এদের আমি সাঁওতাল বাচ্চাদের ছবি এঁকেছি, আমি রং ইউজ করেছি ইউরোপিয়ান কালার, প্যাস্টেল কালার। মানে এই যে তোমার মিক্সিংটা সেটা না, এটাকে বলে ফিউশন। ঠিক শব্দটা আমরা ব্যবহার করি না শিল্পের ক্ষেত্রে। কি বলবো, আমরা যেটা বলতে পারি যে পসিবিলিটিস আর ইন্সপিরেশন, এটা আমরা বলতে পারি। ফিউশন জিনিসটা একটা অন্য ধরনের শব্দ, যেটা ঠিক প্রফেশনাল আর্টিস্ট ব্যবহার করে না। যেরকম আমরা ছোটবেলায় সিনারি শুনতাম, আমরা কেউ সিনারি ব্যবহার করি না, আমরা বলি ল্যান্ডস্কেপ। এই শব্দগুলো ঠিক ফিউশন নয়, এটা হচ্ছে তোমার কাজ চলছে না। এই একটি কাজ আমি অনেকদিন ধরে করেছি, কিন্তু আমি ঠিক কাজটা করে উঠতে পারছি না। কিন্তু ছবির এটাই জায়গা যে আমি একটা রাতের দৃশ্য করতে চাই। এটাই আমি জানতে চাইছিলাম, মানে এটার কি মানে পাঠক হিসেবে, মানে আমি একজন ছবির পাঠক হিসেবে কোন ভাবনা নিয়ে এর কাছে ছবির মানে তো সেখানে এখানে আমি একটা বলতে পারেন একটা স্টার তারার একটা মোটিভ করেছি ফর্ম, সেটাকে আবার নেপালি পেপারে স্টিচ করে বসিয়েছি রাতের তারা। আবার সেখানে রাতের বেলায় যে অনেক ঘটনা হয়, তো একটার উপর একটা লেয়ার দিয়ে 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 করেছি। সেটা আমাদের পারিবারিক ঘটনা, আমরা যে জগতের ঘটনা বা একটা কসমিক জগতের ঘটনা, এই জিনিসটা আমি করতে চাইছি, কিন্তু সেটা আমি ঠিক করে উঠতে পারছি না। সেই জন্য এটা আমার সময়ের জন্য না না মানসিক যে মানে ছবি আঁকা হচ্ছে তিনটে জিনিসের মিশ্রণ, আপনার মেধা, পড়াশুনো এবং অভিজ্ঞতা এবং একটা মানে ফিজিক্যাল পরিশ্রম, টেকনিক। তো এটা তিনটেতেই আমার অভাব তৈরি হচ্ছে। আমি যে সময়টা দিয়ে যে আমার মেধা তৈরি হবে, সেই সময়টা আমি ছবি দিতে পারছি না। এবং যে স্কিলটা তৈরি করতে গেলে আমি যেটা চাইছি সেই স্কিলটা তৈরি হচ্ছে না, কোনো না কোনো ভাবে এটা আমি করে উঠতে পারছি না। মানে আমি চাইবো যে এই ছবিটা যখন পূর্ণতা পাবে তখন আমি আরো একবার আসবো তোমার এখানে। মানে অসাধারণ কিছু আমরা কথা শুনতে পেলাম শিল্পী মহুলার কাছে। হ্যাঁ, তোমাকে অনেক ভালোবাসা, এবং আমি চাইবো যে পেশাগত দিকটাও যেন তোমার খুব উজ্জ্বল হোক। হ্যাঁ, সেটা আমি মানে এখনো আমাকে স্ট্রাগল করতে হচ্ছে, কারণ আমি যে ধরনের ছবি আঁকি সে ধরনের ছবি আমার বছরে সেভাবে মানে সেভাবে সেল না হলে আমার অসুবিধাই হয়। তবে নানা রকম আড্ডাগুলির অন্দরমহলের কমার্শিয়াল জায়গাটা আমি এখন চিনুক মহুলার কাজ সবাই দেখুন। আর সবশেষে একটু বলবো, আড্ডাগুলি হয়তো স্যার হরেন ঘোষ আমাদের খুব কাছের মানুষ ছিলেন, ভীষণ স্নেহ করতেন, তিনি দেখে যেতে পারেননি। উনি কিন্তু মহুলার বাবা। হ্যাঁ, এই পরিচয়টা দিলাম। শিল্পী মহুলার সঙ্গে সেখানে হয়তো তার একটা সম্পৃক্তিত্বের একটা সম্পর্ক রয়েছে, কিন্তু মহুলার যে শিল্পী এবং তার যে একটা মান্যতা রয়েছে ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও, সেটা আড্ডাগুলির অন্দরমহলের
মানুষজন দেখতে পেলেন। মহুলা, তোমাকে অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, এতটা সময় তুমি দিলে, খুব ভালো থেকো। আপনাকেও ধন্যবাদ। একদম আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো। তুমি এত বড় শিল্পী। আড্ডাগুলির অন্দরমহলে এই পর্ব ছবি এঁকে যাচ্ছি, বড় একদম শিল্পী আমি ঠিক জানি না এখনো। সেটা তো তুমি বুঝতে পারবে না, হ্যাঁ। সেটা আমরা পাঠকরা বুঝতে পারবো। আমাদের এই পর্ব এখানেই শেষ করছি। আড্ডাগুলির অন্দরমহলে আপনারা সঙ্গে থাকুন, আবারও আসুন পরবর্তী। নমস্কার।